This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবর এবার নজর রাখবো। ধৃত খালিস্তানি জঙ্গিকে ফেরত চাইল ভারত। ধৃতকে ভারতের হাতে তুলে দেওয়ার আর্জি দিল্লির। ধৃত আরশ ডাল্লাকে দেশে ফেরানোর চেষ্টা করছে দিল্লি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এবার নজর রাখবো। ময়দানে দেহ উদ্ধার হলো। ডাফরিন রোডে ফুটপাতে দেহ উদ্ধার করলো পুলিশ। সাত সকালবেলা ময়দানে দেহ উদ্ধার। ডাফরিন রোডে ফুটপাত থেকে দেহ উদ্ধার করলো পুলিশ। সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ দেখতে পাওয়া যায়। ময়দানে দেহ উদ্ধার। ডাফরিন রোডে ফুটপাতে দেহ উদ্ধার করলো পুলিশ। আজ সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। কিভাবে এই মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ময়দানে দেহ উদ্ধার করা হয়েছে। ডাফরিন রোডে ফুটপাতে সকাল 8:30 নাগাদ এই দেহ উদ্ধার করলো পুলিশ। সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয়ী ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। একজন পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে। ময়দানে দেহ উদ্ধার। ডাফরিন রোডে ফুটপাতে দেহ উদ্ধার করলো পুলিশ। সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হলো। কিভাবে যে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা এখনো পর্যন্ত চলছে। আজ সকালবেলা সকাল 8টায় ময়দানে দেহ উদ্ধার হলো। ডাফরিন রোডের ফুটপাতে দেহ উদ্ধার করলো পুলিশ। সরাসরি চলে যাবো আমাদের সহকর্মী সৌভিকের কাছে। সৌভিক, এই সকালবেলা ময়দানে দেহ উদ্ধার হলো, কারা প্রথম দেহ দেখতে পেল বা মৃতের পরিচয় সম্পর্কে কিছু কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি আজকে ঠিক সকাল 8:30টার সময় যে ময়দানে যে ডলফিন রোড পরিবহন দপ্তরের যে ক্যাম্প, সেই ক্যাম্পের পাশেই যে নর্দমা, সেই নর্দমায় কিন্তু একটি বডি পড়ে থাকে এবং এখানকার যারা প্রাতঃভ্রমণকারী এবং যারা ক্রিকেট ক্যাম্পের ছেলেরা যারা খেলতে আসে তারা কিন্তু প্রথম সেই দেহ দেখতে পায় এবং দেহ দেখবার সাথে সাথেই কিন্তু ময়দান থানাকে খবর দেওয়া হয় এবং ইতিমধ্যেই কিন্তু সকাল 8:30টার সময় সেই দেহ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। তবে এখনও যুবকের পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স 35 থেকে 40। কীভাবে তার মৃত্যু হয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখছে এবং যেহেতু সকালবেলায় একেবারে সকালবেলায় ময়দানের একেবারে পাশে অর্থাৎ পরিবহন দপ্তরের যে ক্যাম্প, সেই ক্যাম্পের পাশে এই দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীকালে ময়দান থানার পুলিশ এসে কিন্তু সেই দেহ উদ্ধার করে নিয়ে গেছে। তবে এই ব্যক্তির কীভাবে মৃত্যু হলো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্তে নেমেছে, যদিও এই যুবকের কিন্তু পরিচয় পাওয়া যায়নি। বেশ নজর রাখো সৌভিক, ধন্যবাদ। দেখছেন পুলিশ ঘিরে রয়েছে এলাকা। ময়দানে দেহ উদ্ধার করা হলো। ডাফরিন রোডে ফুটপাত থেকে দেহ উদ্ধার করলো পুলিশ। আজ সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ, আর মৃতের এই পরিচয় জানবারও চেষ্টা চলছে। আরো একটা ঘটনা ঘিরে শোরগোল তৈরি হলো। কোথায়? বহরমপুর শহর সংলগ্ন ভাড়া বাড়ি, সেখান থেকে এক তরুণীর দেহ উদ্ধার হলো এবং সেই তরুণীর দেহ উদ্ধারে শোরগোল পড়ে গেল। আটক করা হয়েছে বিশেষ বন্ধুকে। আজ মৃতের ময়নাতদন্ত হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। জানা গেছে যে কয়েক মাস ধরেই বহরমপুর শহর সংলগ্ন এলাকায় একটা ভাড়া বাড়িতে থাকতো ওই তরুণী। সঙ্গে থাকতো তার ওই বিশেষ বন্ধু। বৃহস্পতিবার তার দেহ উদ্ধার করা হয়। মামলা দায়ের করে তদন্তে পুলিশ এবং ওই তরুণীর বিশেষ বন্ধু তাকেও আটক করা হচ্ছে। এক তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। বহরমপুর শহর সংলগ্ন এই এলাকাতেই এই ভাড়া বাড়িতে বিশেষ বন্ধুর সঙ্গে থাকতো ওই তরুণী। গতকাল রাতে তার মৃতদেহ উদ্ধার হয়, আর তারপরে তার ওই বিশেষ বন্ধুকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। কিন্তু এখান থেকে যে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। যে বিশেষ বন্ধু ছিল তার সঙ্গে তার কি সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক না জেনেই কি তাকে এই ঘর ভাড়া দেওয়া হয়েছিল? এবং তার মৃত্যুর পর কেন এই বাড়ি তালাবন্ধ? তাহলে সঠিক তথ্য না জেনে কি ঘর ভাড়া দেওয়া হচ্ছে? পুলিশ জানিয়েছে যে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে তারা নিজেরা একটি মামলা দায়ের করে তার তদন্ত শুরু করেছে। ওই তরুণীর আজ ময়না তদন্ত হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সব মিলিয়ে তরুণীর রহস্য কিনারা করতে বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। অতিরিক্ত জেলা শাসক অমিত চৌধুরীকে চড় মারছেন নির্দল প্রার্থী নরেশ মিনা।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায় গোটা দেশে। মিনাকে গ্রেপ্তারের নির্দেশ রাজস্থান প্রশাসনের। বৃহস্পতিবার নির্দল প্রার্থী নরেশকে গ্রেপ্তার করতে গিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় রাজস্থানের টঙ্ক জেলা। পুলিশ গ্রামে ঢুকতেই উত্তেজনা শুরু হয়। গ্রেপ্তারে বাধা হয়ে দাঁড়ায় নরেশ মিনার সমর্থকেরা। নরেশ মিনা নিজেও চিৎকার করে সমর্থকদের পুলিশকে ঘিরে ধরার নির্দেশ দেন, যদিও পরে সমর্থকদের এড়িয়ে মিনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। নরেশ গ্রেপ্তার হতেই ধুন্ধুমার কাণ্ড বাঁধান তার সমর্থকরা। শুরু হয় রাস্তা অবরোধ, বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। নেতার মুক্তির দাবি তুলে আবার জায়গায় জায়গায় অবরোধ করেন নরেশের সমর্থকরা। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঘুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেপ্তার করা হয় নরেশের 60 জন সমর্থককেও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চলুন বাঁকুড়ার খবরে নজর রাখি এবার। বন্যা, দানা, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, তার ফলে ফসল নষ্ট হয়ে গেছে। ফসল বিমার যে প্রিমিয়াম তাও দিয়েছেন ঠিক সময়, কিন্তু মিলছে না শস্য বিমার টাকা। বাঁকুড়ার জয়পুরের হেতিয়া সমবায় সমিতিতে বিক্ষোভ দেখালেন চাষিরা। বাঁকুড়ার 92 কৃষকের অভিযোগ, হেতিয়া সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। ঋণের 3% টাকা বিমার প্রিমিয়ামেও কেটেছিল সমবায় সমিতি। সমিতির দাবি যে সরকার নির্ধারিত বেসরকারি বিমা সংস্থায় সেই প্রিমিয়ামের টাকা জমা দিয়েছে, পরে আলু চাষে ক্ষতি হয়। বাকি 621 জন চাষি বিমার টাকা পেলেও ওই 92 জন কৃষক তারা বিমার টাকা পাননি বলে অভিযোগ উঠছে। প্রায় 6 মাস ধরে সমবায় সমিতি, স্থানীয় কৃষি দপ্তর, ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই চাষিরা, কিন্তু পাল্টা সমবায় সমিতির দাবি যে বিমা সংস্থা কৃষি দপ্তরকে জানিয়েও তারাও কোনো সদুত্তর পাচ্ছেন না। সমবায় সমিতি থেকে লোন নিই প্রত্যেক বছর চাষের জন্য, আর লোন নিলে একটা ইনশিওর করা থাকে। এই বছর করে দিয়েছিল বাজাজ অ্যালিয়েন্স কোম্পানিকে, কিন্তু আমাদের সমবায় সমিতি, হেতিয়া সমবায় সমিতি থেকে 713 জনের মধ্যে 92 জন পয়সা আমরা পাইনি। কিন্তু আমরা 6 মাস ধরে ঘুরছি, আমরা পয়সাটা পাচ্ছি না। ছাড়ের টাকা আমরা আমাদের পাওয়ার কথা, আমাদের 700 জন মেম্বার টাকা পেয়ে গেছে, আমরা 92 জন টাকা পাইনি। তার জন্য আমরা আন্দোলন করছি। প্রত্যেকেই প্রায় 50-55 হাজার টাকা কিছু এরকম টাকা আমরা পাবো। আমরা ওই 92 জন চাষি আমরা পাবো এই টাকাটা। এই টাকাটা পেলে আমাদের উপকার হয়, তার জন্য আমরা আন্দোলন করি। এর আগে বহুবার এডিও অফিসে জানিয়েছি, সিআই সাহেবকে জানিয়েছি, বাজাজ অ্যালিয়ান্সের যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে তেনাকে জানিয়েছি, লিস্ট দিয়েছি যে কাদের কাদের টাকা আসেনি, কি কারণে আসেনি সেইটা অন্তত জানান। এডিও সাহেবের সাথে ইন্স্যুর কোম্পানি বলছে শুধু ডেট করতে পারছি না, মিটিংয়ে বসতে পারছি না, কিন্তু ঝামেলাটা ভোগ করতে হচ্ছে আমাদেরকে।